ফের একবার মেট্রোর কাজে বউবাজারে আশঙ্কা। দুর্গাপিতুরি লেন, সেখানে 11টি বাড়ি ফাঁকা করা হলো। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, মেট্রোর কাজে এই যে ফের একবার বউবাজারে আশঙ্কার পরিস্থিতি সৃষ্টি হলো, সেক্ষেত্রে যারা আবাসিক ছিলেন তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? বউবাজারের সুড়ঙ্গের যে কাজ সেটা একেবারে শেষ পর্যায়ে এবং ডিসেম্বরের মধ্যে সেই কাজ শেষ করতে হবে। সুড়ঙ্গের মধ্যে বেশ কিছু যে ক্রস প্যাসেজ তৈরি করার কথা ছিল সেগুলোর কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, কিন্তু কতগুলো জায়গাতে ফাঁক থেকে গিয়েছিল। সেই কাজ করার জন্য সেই জায়গাগুলোকে বন্ধ করতে হতো, অর্থাৎ দেওয়াল তুলতে হতো দুই সুড়ঙ্গের মধ্যেখানে। সেই কাজই চলছিল। তো সেই কাজ করতে গিয়ে দুর্গাপিতুরির যে অংশ সেখানে হচ্ছে যে এভাকুয়েশন স্যাপ যেটি তৈরি করা রয়েছে এই মুহূর্তে, এবং যে টানেলের যে সংযোগকারী যে জায়গা সেখান থেকে গতকাল রাত্রেবেলা জল বেরোতে দেখতে পাওয়া যায়। তো এরই প্রেক্ষিতে যেহেতু বউবাজারের সুড়ঙ্গের মধ্যে কোনো কিছু হলেই রাজ্য সরকারের একটি এসওপি তৈরি করে দেওয়া হয়েছে, সেই নিয়ম অনুযায়ী দুর্গাপিতুরি লেনের 11টি বাড়ি 52 জন বাসিন্দাকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে 4টি হোটেলে। এবং যখনই বউবাজারে কোনো মেট্রোর কাজ চলবে, তাতে কোনো সমস্যা হোক বা না হোক, নিয়ম অনুযায়ী সেখানকার আবাসিকদেরকে অন্যত্র সরিয়ে দেওয়ার কথা ঘোষিত করা হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের সরানো হয়েছে। ইতিমধ্যে মেট্রো রেলের আধিকারিকরা সেখানে পৌঁছেছেন, যে নির্মাণ সংস্থা কাজ করছে এবং কেএমআরসিএল এর যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা প্রত্যেকেই সুড়ঙ্গের মধ্যে রয়েছেন। যেটা জানতে পারা যাচ্ছে যে জল বেরোনোর পরিমাণ কমে গিয়েছে। বিশেষ রাসায়নিক মিশ্রিত তরল দিয়ে যে গ্রাউটিং করার কাজ তাও চলছে, তবে 48 ঘন্টা তারা পর্যবেক্ষণে রাখবেন। তারপর বাসিন্দাদের ফিরিয়ে আনার পাশাপাশি বাকি কাজও শুরু করে দেওয়া হবে। বেশ, আমাদের আরেক প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সেই দুর্গাপুরের সেই বউবাজারের দুর্গাপিতুরি লেন থেকে। উজ্জ্বলের থেকে একবার দেখার চেষ্টা করবো। উজ্জ্বল, আমরা দেখেছিলাম যে 2019 তখনও কিন্তু ফাটল বিপর্যয়ের জেরে সতর্ক হয়েছিল মেট্রো এবং স্থানান্তর করা হয়েছিল আবাসিকদের। আজ সকালে ঠিক কি ছবিটা দেখতে পাচ্ছ দুর্গাপিতুরি লেনে? দেখো, একই রকম ভাবেই আতঙ্ক। তার কারণ এরকম ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে এবং এখানে যে বাসিন্দাদের তাদের বক্তব্য যে কাজ হওয়ার কথা ছিল, তারা সহযোগিতা করেছেন এবং তারা হোটেলে চলে গিয়েছিলেন, কিন্তু নির্ধারিত সময়ের আগে তাদেরকে ফিরে আসতে বলা হলো যে সব ঠিক আছে বলে। কিন্তু গতকাল রাতে আবারও সেই একই রকম ঘটনা, ফলে এখানকার মানুষ অনেকটাই তারা এখানে ক্ষোভ প্রকাশ করছেন। আমরা কথা বলবো এখানকার মানুষের সঙ্গে যে কি অবস্থা। আবার সেই রাত্রিবেলায় আপনাদেরকে চলে যেতে বললো, আবার এই বারবার এই ধরনের ঘটনা ঘটছে। আমার তো বাড়ি ভেঙে মাঠ হয়ে গেছে, 5 বছর হয়ে গেল। ওই বলছি 1 বছর পরে দেবো, 1-1.5 বছর পরে, এখন তো 5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত দেওয়ার কোনো নামগন্ধ নেই। লাস্ট বলেছিল এপ্রিল মাসে হবে, তারপরে বললো আগস্ট মাসে হবে, একবার শুনছি নভেম্বরে হবে, আবার শুনছি 2025-এর ফেব্রুয়ারিতে হবে। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো যে তাদের যে বক্তব্য জানার চেষ্টা করবো যে দিদি এই যে বিষয়টা যে আবারও আপনাদের যখন সময় দেওয়া হলো তার আগেই আপনাদেরকে আসতে বলা হলো, আবার কালকে রাতে একই ঘটনা, কি আর বলবো, চরম ভোগান্তি। আমাদেরকে মানুষ বলে মনে করছে না, যখন তখন রাত্রি 1:30 নেই, 2টো নেই, ভোর 4টে নেই, যখন বলছে তখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। আমরা উদ্বাস্তুর হয়ে বসবাস করছি এখন, আর তো কিছু নেই। ঘরে বয়স্ক রয়েছে, বাচ্চা রয়েছে, সবাই নিয়ে রয়েছি। হঠাৎ করে বললো যে আপনারা চলুন, আমরা সব আমাদের জিনিসপত্র, দরকারি কাগজপত্র, মেন তো দরকারি কাগজপত্র, আর কিছু মানুষের ঘরে যেটা সম্বল থাকে, সহায় সম্বল, সেগুলো আমাদের ফেলে রেখে চলে যেতে হয়। যখন তখন আপনারা বেরিয়ে চলুন, এইভাবেই আমাদের জীবন কাটাতে হচ্ছে। মেট্রো আমাদের জন্তু জানোয়ারেরও অধম মনে করছে, বনের পশুরও অধম। বনের পশু একটা স্থায়ী জায়গায় বসবাস করে। উজ্জ্বল, বোঝাই যাচ্ছে চরম আশঙ্কায় তারা দিন কাটাচ্ছে। তো আমাদের একটা নির্দেশ আছে ওপর থেকে যে জল লিকেজ হলে কিন্তু ইমিডিয়েটলি ইনফ্লুয়েন্স জোনে যে কটা বাড়ি থাকবে সেই সব ফ্যামিলিকে আমাদেরকে হোটেলে শিফট করা হবে। তো কাল আমরা 52টা লোক, 11টা ফ্যামিলি আমরা শিফট করেছি এখানে লোকাল 4টে হোটেলে, এবং জল অনেকটা কম হয়ে এসছে লিকেজ। আশা করছি যে ইঞ্জিনিয়াররা বলেছেন যে বিকালের মধ্যে বন্ধ হয়ে যাবে। তারপরে আমরা 24 থেকে 48 ঘন্টা অবজারভেশনে রাখবো, তারপর আমরা আবার বাড়িতে তাদের ফিরিয়ে নিয়ে আসবো। ঝাড়গ্রাম, সেখানে তৃণমূল বনাম তৃণমূল দলত্যাগ বিরোধী আইনে প্রধানের পদ খোয়ালেন শাসক দলের পঞ্চায়েত সদস্য। তার প্রশ্ন, তিনি দলে থাকা সত্ত্বেও কিভাবে তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হলো? ষড়যন্ত্রের অভিযোগে সরব অপসারিত প্রধান, যা মানতে নারাজ তৃণমূল বিধায়ক।
তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। সেখানে তৃণমূলেরই সদস্যদের অভিযোগে দলত্যাগ বিরোধী আইনে তৃণমূল প্রধানের পদ খারিজ করে দিলেন বিডিও। পদ খোয়ালেন তৃণমূলের মামনি খিলারি। তার প্রশ্ন, দলে থাকা সত্ত্বেও কিভাবে তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হলো? কবে আমি পার্টি থেকে দলত্যাগ করেছি জানি, এখন আমি পার্টিতে আছি। গত বছর কেন্দ্রডাংরি পঞ্চায়েতে প্রধান হিসেবে একজনের নাম প্রস্তাব করে তৃণমূল, কিন্তু নির্দলদের সমর্থনে পঞ্চায়েতের প্রধানের আসনে বসেন তৃণমূলেরই মামনি খিলারি। এরপর গত বছর মামনির জাতিগত শংসাপত্র বাতিল করে প্রশাসন। অভিযোগ ওঠে মামনির জাতিগত শংসাপত্রটি ভুয়ো। জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। প্রধান পদ ফিরে পান মামনি। এরপর আবার জটিলতা। গত 13 জুন দলত্যাগ বিরোধী আইনে মামনির সদস্যপদ খারিজের আবেদন জমা পড়ে। বিডিওর কাছে আবেদন জানান কেন্দ্রডাংরি পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিনয় মাহাতো। অভিযোগ পাওয়ার পর দুপক্ষকে শুনানিতে ডাকেন বিডিও। মামনি খিলারি শুনানিতে হাজির হননি। এরপরেই তার পঞ্চায়েত প্রধানের পদ খারিজ করে দেন বিডিও। যারা উইনিং মেম্বার ছিলেন সবাইকে ডেকে ওই হিয়ারিংটা আমরা করি। এখন যিনি প্রধান ম্যাডাম তখন ছিলেন আর কি, মামনি খিলারি, উনি আসতে পারেননি। এমনি অ্যাজ পার অ্যাক্ট এফেক্ট লাগু হয়েছে, সেই জন্য ওনার মেম্বারশিপটা চলে যাচ্ছে। এর পরবর্তী পর্যায়ে আমাদের যেমন হায়ার অথরিটি আমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন, আমরা সেইভাবে কাজ করব। কবে আমি পার্টি থেকে দলত্যাগ করেছি জানি, এখন আমি পার্টিতে আছি। তো সেক্ষেত্রে ভিডিও কিসের জন্য আপনার এই প্রধান এটা ক্যান্সেল করেছেন? সেটাই তো বুঝতে পারছি না। আমাকে হিয়ারিং এ ডাকিয়েছিল, আমার অসুস্থতার কারণে ওনাকে জানিয়েছিলাম, কিন্তু উনি তা সত্ত্বেও কিসের জন্য কি করেছে আমি বুঝতে পারছি না। দলত্যাগের আইন তো আছে, উনি তো জানেন এই বিষয়টা, দলত্যাগের আইন কি আছে, জানলে এই কথাটা বলতে পারতেন। আমার মনে হয় আমাকে তো বেশ কিছু কাগজ দিয়েছিল, তো সেই কাজগুলো নিম্নমানের হয়নি, তার জন্য আমি সাইন করিনি। মনে হয় ওখানে কোনো ষড়যন্ত্র করেছেন ওনারা। যদি তৃণমূল পক্ষ থেকে যদি প্রধান হতেন তাহলে নিশ্চিতভাবে এটা হতো না, কিন্তু উনি দলকে অমান্য করে উনি নির্দলের সমর্থন নিয়ে প্রধান হয়েছে। কোনো রকম দুর্নীতি করতে না দেওয়ার কারণেই তাকে এইভাবে পদত্যাগের যে আইন সেটা লাগু করা না, এসবের কোনো। নিউজ 18 বাংলা। আরজিকর তদন্তে এবার চাঞ্চল্যকর ব্রেকথ্রু। সিবিআইয়ের হাতে বড় অস্ত্র। কেন্দ্রীয় গোয়েন্দারা এমন এক হাসপাতাল কর্মীর হদিশ পেয়েছেন যিনি ওই ঘটনার রাতে ডিউটিতে ছিলেন। তিনি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে সেমিনার হলে ঢুকতেও দেখেন। আর এই গ্রুপ ডি কর্মীর গোপন জবানবন্দি এবার করতে চলেছে সিবিআই, যার জেরে ধর্ষণ খুনের মামলা ভিত্তি পাবে। গোপন জবানবন্দির ভিত্তিতে দেওয়া হবে রিপোর্টও। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন, আরজিকরের ঘটনায় তোলপাড়। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। সবার এখন একটাই প্রশ্ন, কবে হবে তদন্তের কিনারা, কবে মিলবে বিচার? এরই মাঝে সিবিআই তদন্তের চাঞ্চল্যকর ব্রেকথ্রু। জানা গিয়েছে এক প্রত্যক্ষদর্শীর হদিশ পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তিনি আরজিকরের গ্রুপ ডি কর্মী। সিবিআইয়ের দাবি ঘটনার রাতে ডিউটিতে ছিলেন। ধৃত সঞ্জয় রায়কে সেমিনার হলে ঢুকতে এবং বেরোতে দেখেন। এই কর্মীর বয়ানই এখন সিবিআইয়ের বড় হাতিয়ার। তার গোপন জবানবন্দি করাতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা, যার জেরে ধর্ষণ খুনের মামলা ভিত্তি পাবে। গোপন জবানবন্দির ভিত্তিতে দেওয়া হবে রিপোর্টও। গত 9 আগস্ট আরজিকরের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সেদিনই রাতে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপর 13 আগস্ট সিবিআইকে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। সেই সিবিআইয়ের হাতে এবার আরজিকরের প্রত্যক্ষদর্শী, যিনি ঘটনার রাতে ডিউটিতে ছিলেন। তার গোপন জবানবন্দি এখন সিবিআইয়ের বড় হাতিয়ার। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর্থিক দুর্নীতির অভিযোগে এবার ইডি স্ক্যানারে সন্দীপ ঘোষ। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার বাড়িতে ইডির টিম পৌঁছে যায়। সিবিআই এফআইআর করার পরেই ইডির রাডারে এবার সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতির অভিযোগে এবার সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যান আধিকারিকরা।
বেলেঘাটার বাড়িতে আধিকারিকরা পৌঁছন। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি অমিতের থেকে একবার জানার চেষ্টা করি। অমিত, সিবিআই এর গ্রেফতারির পর তাহলে আরো চাপে সন্দীপ ঘোষ। একেবারেই একদিকে সিবিআই এর তদন্ত আরজি করের আর্থিক দুর্নীতি নিয়ে, অন্যদিকে আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির স্ক্যানারে বা ইডির তদন্তের মুখে সন্দীপ ঘোষ। গত চলতি সপ্তাহে সন্দীপ ঘোষের গ্রেপ্তার করেছে সিবিআই এবং আজকে ইডির তরফে সন্দীপ ঘোষের যে বেলেঘাটার বাড়ি, এই বাড়িতেই সকাল 6:25 ইডির 6 সদস্যের একটি টিম তারা আসেন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালানোর জন্য। কিন্তু বরাবরই সকাল 6:25 ইডি আধিকারিকরা এসে পৌঁছে তারা দেখেন যে বাড়ির গেট বাইরে থেকে তালাবন্ধ অবস্থায়। প্রায় 6:25 তারা যখন এখানে এসে পৌঁছন, তারপরে 7:20 পর্যন্ত তারা অপেক্ষা করেন, তারা বোঝার চেষ্টা করেন এলাকাবাসীর সঙ্গে কথা বলে যে এই বাড়িতে কেউ আছে কি নেই। তারপরে তারা কিছু সময়ের জন্য তারা বেরিয়ে যান। প্রায় ঘন্টাখানেক পর আবারও জাস্ট মিনিট 5 আগে আবারও 6 সদস্যের টিম তারা এসছেন এবং তাদের পরবর্তী পদক্ষেপ হয় যেটা ইডি সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের একটা চেষ্টা করা হয়েছে এবং কিছুটা সময় লাগবে। তারা যেটা জানাচ্ছেন ইডি সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে যে পরিবারের সদস্য এলে এই বাড়ি ঘুরে তল্লাশি অভিযান চালানো হবে ইডির তরফে। এই সন্দীপ জমানায় আরজি কর মেডিকেল কলেজের সরকারি অর্থ তছরূপের কিন্তু অভিযোগ উঠেছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং সন্দীপ ঘোষের সঙ্গে আরো বেশ কয়েকজন তার ঘনিষ্ঠ রয়েছে, তাদের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। একেবারে আমি, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই দিকেও আমরা নজর রাখবো। শুধুই সন্দীপ ঘোষ নয়, আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি স্ক্যানারে এবার তার সাগরেদরাও। সাকরাইল, সেখানে বিপ্লব সিং এর বাড়িতে এনফোর্সমেন্টের হানা। আমরা জানি আগেই সিবিআই এর জালে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ ঘনিষ্ঠ সুদ সরবরাহকারী। আর হাওড়া, সেখানেও কিন্তু কৌশিক কোলের ডেরাতেও অভিযান এজেন্সির। 7 সকালে একদিকে যেমন আমরা দেখছি সন্দীপ ঘোষের বাড়িতে ইডির হানা, বেলেঘাটার বাড়িতে ইডি স্ক্যানারে সন্দীপ ঘোষ, তখন অন্যদিকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তার সাগরেদদের বাড়িতেও কিন্তু এনফোর্সমেন্টের হানা। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, ঠিক কি জানা যাচ্ছে, কি তথ্য আসছে? দেখো, আমরা জানি যে সন্দীপ ঘোষের সঙ্গে গ্রেপ্তার হয়েছিল তারই 2 সাক্ষাৎ বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। আমরা দেখেছিলাম যে প্রথমের দিকেই কিন্তু বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই হানা দেয়, পরবর্তীকালে সেদিনকার রাত্রিবেলায় সুমন হাজরার বাড়িতে যায়। তবে এই কৌশিক কোলের এই বিপ্লব সিংহকে জিজ্ঞাসাবাদ করে এই যে তাদের অ্যাকাউন্ট সামলাতো কৌশিক কোলে, তার অ্যাকাউন্টেন্টকে কিন্তু খোঁজ পায়। আজকে সকালবেলায় ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টর সন্দীপ ঘোষের বাড়ির পাশাপাশি তাদের যে সাক্ষী তাদের সঙ্গে গ্রেপ্তার হওয়া সিংহ এবং কৌশিক কোলের বাড়িতে একত্রিত ভাবে হাওড়া সাকরাইলে তারা কিন্তু হানা দিয়েছে। সকাল থেকেই সেখানে ইডি আধিকারিকরা তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বেশ কিছু ব্যাংকিং তথ্য সেগুলি কিন্তু খতিয়ে দেখছে। মূলত কৌশিক কোলের যে কম্পিউটার, যেখান থেকে এই বিপ্লব সিংহের সহ সুমন হাজরা এমনকি সন্দীপ ঘোষের অ্যাকাউন্টে কাজ হতো, সেই কম্পিউটার কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কার্যত জানা যেতে পারে, বলা যেতে পারে সাকরাইলের এই অঞ্চল অর্থাৎ পুরোপুরি কিন্তু এই মুহূর্তে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। টিমের এই হানা চলছে। দেখো, মূলত বিপ্লব সিংহের বাড়িতে 4 সদস্যের একটি দল ঢুকেছে এবং এখনো পর্যন্ত ইডির আরো একটি দল, যেখানে 4 থেকে 5 জন সদস্যের একটি দল, তারা কিন্তু ঢুকেছে কৌশিক কোলের বাড়িতে। বলে সুমন হাজরার বাড়িতে এখনো পর্যন্ত ইডির কোনো আধিকারিক সেখানে পৌঁছায়নি। আর যেটা মনে করা হচ্ছে যে আরো একটি ইডির দল তারা কিন্তু আসবে সুমন হাজরার বাড়িতে এবং তার হাজরা মেডিকেল, সেখানেও কিন্তু আজ এক গ্রুপে আনা হতে পারে বা তল্লাশি হতে পারে। বেশ।